আনুষ্ঠানিকভাবে 2026 সালের বাংলাদেশের হোম সিরিজের সূচি প্রকাশ বিসিবির। আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। চূড়ান্ত হয়নি ভেন্যু। ফিটনেস ও পারফরমেন্সের বিচারে ভবিষ্যতে সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ দেখেন নাজমুল আবেদিন ফাহিম। দেশের মাটিতে সম্মানের বিদায় জানানোর পক্ষে ক্রিকঅপস চেয়ারম্যান। বাংলাদেশের জন্য খেলে ওর খেলা শেষ করতে পারে, মানে দ্যাট উইল বি এ পারফেক্ট ট্রিবিউট ফর সামওয়ান। ওর যেই ইচ্ছা, ওর যে স্বপ্ন, সেটা যদি পূরণ হয়, আমি খুবই খুশি হব অবশ্যই। এইডেন মার্করামের নেতৃত্বে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা সাউথ আফ্রিকার। ডাক পেলেন 6 পেসার। ফিরেছেন কাগিসো রাবাদা। 15 সদস্যের দল দিল জিম্বাবুয়ে। এবং আবারও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে সাইফুল বারী টিটু। তৃণমূল থেকে ফুটবলার তুলে আনার সঙ্গে নতুন কোচ নিয়োগের পরিকল্পনা। সেরাটা দিতে প্রস্তুত গোলরক্ষক কোচ বিপ্লব। দেখছিলেন শিরোনাম। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের 2026 সালের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে সব সিরিজের দিনক্ষণ এবারই প্রথম একেবারে প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। এবছর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। তবে এখনও এই সিরিজগুলোর ভেন্যু চূড়ান্ত করেনি বোর্ড। সবগুলো সিরিজে আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ। সেই সঙ্গে গত বছর স্থগিত হওয়া ভারত সফরও রাখা হয়েছে এবারের সূচিতে। বিশ্বকাপের বছরে ব্যস্ত সূচিতে ঠাসা দেশের ক্রিকেট। আন্তর্জাতিক মঞ্চে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ দিয়ে শুরু হবে টাইগারদের পথ চলা। টি-20 বিশ্বকাপ অভিযান শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। খেলবে টাইগারদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ। এ সফরে 3 সংস্করণে খেলা হওয়ার কথা থাকলেও মার্চ এপ্রিলে পিএসএল থাকায় তা হবে 2 ভাগে। 9 মার্চ ঢাকায় আসবে পাকিস্তান। 12, 13 ও 14 এপ্রিল খেলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 17 মার্চ দেশে ফিরে যাবে মেন ইন গ্রিন। 26 মার্চ পিএসএল শুরু হয়ে শেষ হবে 3রা মে। এই টুর্নামেন্ট শেষ করে আবারও বাংলাদেশে আসবে তারা। এই দফায় টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 8 ও 16 মে 2টি টেস্ট খেলবে তারা। পাকিস্তানের বিপক্ষে এ 2 সিরিজের মাঝেই 13 এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলবে ব্ল্যাক ক্যাপস। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে 17, 20 ও 23 এপ্রিল। টি-20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে 27, 29 ও 2 মে। 2 জুন বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। খেলবে 3 ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ। একই সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের উন্মাদনার মাঝেই 5, 8 ও 11 জুন 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। টি-20 সিরিজের ম্যাচগুলো হবে 15, 18 ও 20 জুন। অস্ট্রেলিয়ার পর আগস্ট সেপ্টেম্বরে দেশের মাটিতে হবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ। 28 আগস্ট 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে টিম ইন্ডিয়া। 1, 3 ও 6 সেপ্টেম্বর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এরপর 9, 12 ও 13 সেপ্টেম্বর 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ভারত। ব্যস্ত বছরে বাংলাদেশ দল তাদের শেষ হোম সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 18 অক্টোবর আসবে ক্যারিবীয়রা। 22 থেকে 24 অক্টোবর খেলবে 3 দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর 28 অক্টোবর থেকে 1 নভেম্বর হবে প্রথম টেস্ট। 5 থেকে 9 নভেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও বিসিবির সূচিতে শ্রীলঙ্কা এ দলের বাংলাদেশ সফর করারও কথা রয়েছে। আগামী মে মাসে হবে এই সিরিজ। 3টি 4 দিনের ও 3টি 1 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ ও শ্রীলঙ্কা এ দল। পারভিন আক্তার, সময় সংবাদ। সবসময় ক্রিকেট নিয়ে ভাবেন, খেলাটা উপভোগ করেন। সে কারণেই এতদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পারফর্ম করে যাচ্ছেন সাকিব আল হাসান। এমনটাই মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডারের অন্যতম কোচ নাজমুল আবেদিন ফাহিম। প্রেক্ষাপট পরিবর্তন হলে ফিটনেস ও পারফরমেন্সের বিচারে ভবিষ্যতে তার জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগও দেখেন তিনি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে দেশের মাটিতে সম্মানের বিদায় জানানোর পক্ষে মত দেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। যে যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে।
অনেকেই তার এপিটাফ লিখে ফেলেছেন, কিন্তু তিনি যেন ফুরিয়ে যাবেন না। নিজ দেশ থেকে নির্বাসিত হলেও যেখানে সুযোগ পাচ্ছেন পারফর্ম করার চেষ্টা করছেন। চলমান IL T20-তে একাধিক ম্যাচে পুরানো সেই ম্যাজিক দেখিয়েছেন, আর তাতেই আবার আলোচনায় সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের অন্যতম কোচ নাজমুল আবেদিন ফাহিম এখন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। প্রিয় ছাত্রের খোঁজ খবর নিয়মিতই রাখেন তিনি। আমার ধারণা যে অনেক দিন অপ্রাসঙ্গিক থাকবে এবং সে তেমনই একজন খেলোয়াড় বাংলাদেশের। ক্রিকেটটা ওর জীবনের একটা অংশ হিসেবে দেখে। মাঠে খেলার যে আনন্দ সেটা ও এখনো ফিল করে। হি ইজ এ ভেরি রেয়ার পারসন যে এখনো সেটা উপভোগ করে এবং ও ক্যারিয়ারের প্রায় শেষ দিকে এসে উপভোগ করে, এবং সে কারণে কিন্তু এখন পারফরমেন্স করছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে এতদিন ধরে বাইরে একজন খেলোয়াড়, তারপরেও নিজেকে যে ধরে রাখার যে ব্যাপারটা, হয়তো ফিজিক্যালি হয়তো অতটা ফিট থাকবে কিনা আমি জানি না, কিন্তু মেন্টালি ও নিজেকে সবসময় ক্রিকেটের মধ্যে রাখে। 2024 সালের 5 আগস্টের পর থেকেই দেশ ছাড়া সাকিব আল হাসান। আওয়ামী লীগ আমলের সংসদ সদস্যের প্রতি চরম ক্ষোভ অনেকের, তাই দেশের মাটিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার স্বপ্ন অধরাই থেকে গেছে তার। একনিষ্ঠ ভক্তরা অবশ্য লাল সবুজ জার্সিতে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে মিস করেন, যে কারণে বিভিন্ন সময় মাঠে তার নাম লেখা ব্যানার পোস্টার দেখা যায় এখনো। মাঝে তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল, তবে সবুজ সংকেত পেয়ে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত এসে আবার অপর মহলের নির্দেশে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা ক্রিকেট বোর্ডকে বলেই দেন কোনোভাবে যেন বাংলাদেশের হয়ে খেলতে না পারেন সাকিব। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আবারও স্বপ্ন দেখছেন ভক্তরা। তখন যে পরিবেশ ছিল বা ছিল, সে সময়টায় তার জন্য আসাটা কতটা নিরাপদ ছিল বা কী ছিল সেসব ব্যাপারগুলো তো অবশ্যই আসে। সেসব কারণেই হয়তো তখন সম্ভব হয়নি, বাট একটা সময় কিন্তু ও প্রায় চলে আসবে আমার একটা অবস্থানে তৈরি হয়েছিল। কিন্তু যেটা হয় না, যারা চায় তাদের তো এক ব্যাপার, যারা চায় না তাদেরকে নিয়ে চিন্তাটা বেশি, সেখানে সে কারণে হয়তো সে সময়টা হয়নি। ওর যেই ইচ্ছা, ওর যে স্বপ্ন সেটা যদি পূরণ হয় তো আমি খুবই খুশি হব অবশ্যই। এটা নিয়ে আলাপও যে হয়নি তা না। আমি জানি না ঘটনার প্রবাহ আমাদেরকে কোথায় নিয়ে যাবে জানি না। ওর হাতে তো অনেক সময় নেই। ও যতদিন খেলার মতো ফিটনেসও থাকবে, ও যদি আসতে পারে, খেলতে পারে, এবং যে বাংলাদেশকে ক্রিকেটের মাঠেও এত কিছু দিয়েছে সেখানে যদি বাংলাদেশের জন্য খেলে ও খেলা শেষ করতে পারে, আমার মনে হয় দ্যাট উইল বি এ পারফেক্ট ট্রিবিউট ফর সামওয়ান। ফ্যানদের আশা জাতীয় নির্বাচনের পর সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ সুগম হবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া এই বিশ্বকাপের দলে পেস ইউনিটে শক্তি বাড়িয়েছে প্রোটিয়ারা। আছেন 6 পেসার। গত বিশ্বকাপের মতো এবারও তাদের নেতৃত্বে থাকছেন এইডেন মার্ক্রামের দলে পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন চোট কাটিয়ে ফেরা কাগিসো রাবাদা। আর পাঁজরের চোটে প্রায় 10 সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। রাবাদার সঙ্গে পেস বিভাগে আছেন নরকিয়া, মার্কো ইয়ানসেন, করবিন বশ, লুঙ্গি এনগেদি ও কোয়েনা মাফাকা। এই স্কোয়াডের 7 জনই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন। পেসার মাফাকা ও বশের সঙ্গে প্রথম বিশ্বকাপ খেলবেন ব্যাটসম্যান ডেভাল্ড ব্রেভিস, টনি ডি জর্জি ও জেসন স্মিথ। অলরাউন্ডার হিসেবে আছেন জর্জ লিন্ডে ও ডোনোভান ফেরেইরা। টি-20-তে সর্বশেষ ম্যাচে ফেরেইরা করেছেন 10 বলে 33 রান। মার্ক্রামের নেতৃত্বে 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে ওঠা দলের মাত্র 7 জন ক্রিকেটার এবার স্কোয়াডে জায়গা পেয়েছেন। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ওপেনার কুইন্টন ডি ককও আছেন বিশ্বকাপ দলে। আগের বিশ্বকাপে থাকা ডেভিড মিলার, কেশব মহারাজ, ইয়ানসেন ও নরকিয়ারাও আছেন এবারে। সাইফুল বারী টিটুর সঙ্গে আবারও চুক্তির মেয়াদ বাড়ালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী 1 বছর ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে নতুন বছরে কোচ নিয়োগের পাশাপাশি বেশ কয়েকটি পরিকল্পনাও হাতে নিয়েছে বাফুফের টেকনিক্যাল কমিটি। এদিকে গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পেয়ে নিজের সেরাটা দিতে চান বিপ্লব ভট্টাচার্য। কাজে লাগাতে চান পূর্ব অভিজ্ঞতা। হামজা, সমিত, ফাহামিদুলদের কল্যাণে 2025 সালে দেশের ফুটবলে আসে নবজোয়ার, যার সুফলও ভোগ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পৃষ্ঠপোষকদের হুমড়ি খেয়ে পড়া ও ম্যাচের টিকিট বিক্রি করে বাফুফের কোটি টাকা আয়। আর এত কিছুর মাঝে অনেকটা চাপা পড়ে তৃণমূলের ফুটবল ও জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে বাফুফের প্লেয়ার হান্টিংয়ের কার্যক্রম।
2026-এ এসে তাই বিষয়গুলো নিয়ে কোমর বেঁধে নেমেছে বাফুফে। তৃণমূল থেকে ফুটবলার অন্বেষণে টেকনিক্যাল কমিটিতে যুক্ত হয়েছে নতুন কোচ। দেশের বাইরে থেকে আসা তরুণ ফুটবলারদের চিন্তাও মাথায় আছে বাফুফের। তৃণমূল নিয়ে কাজ করছি, টেকনিক্যাল তৃণমূল থেকে আমরা হলো একদম ন্যাশনাল টিম পর্যন্ত কোচিং জায়গা থেকে, সেখানে আমরা হলো অলরেডি হলো 36টা প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি 26 সালের জন্য। 8টা বিভাগে আমরা 8 জন কোচকে নিয়োগ দেওয়ার পথে, হান্টিংয়ের মাধ্যমে যারা প্রবাসী থেকে আসছিল আমাদের কোচরা কোচিং প্যানেল করে ওদের কিন্তু বাছাই করছে। ওগুলো কিন্তু আমরা হলো ধাপে ধাপে আমরা ডাকবো। এদিকে চতুর্থ দফায় বাড়ানো হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারীর সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ। যদিও তার অধীনে গত 1 বছরে আহামরি সফলতা পায়নি ফেডারেশন। বিদেশি বংশোদ্ভূত ফুটবলারদের ট্রায়ালে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে, তবে আস্থা হারায়নি বাফুফে। টিটু ভাইয়ের 1 বছরের মেয়াদ বাড়ছে। কোচিং পাইপলাইনটা স্ট্রং করার জন্য আপাতত আমরা হলো 3জনকে আমরা নিয়োগ দিয়েছি। সেটা হলো বিপ্লব গোলকিপার কোচ, রিদন আর লিনা চাকমা। কোচ হিসেবে নিয়োগ পেয়ে নিজের সেরাটা দিতে চান জাতীয় দলের সাবেক তারকা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। এর আগেও বাফুফের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার। আমার উপর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা আমি সততার সাথে পালন করতে চাই, কারণ আমাদের প্রেসিডেন্টের যে ফিউচার প্ল্যান, যে আমাদের ফিউচার গোলকিপার নিয়ে, সো ওটার অংশ হিসাবে আমাকে গোলকিপার কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সো আমার মনে হয় যে আমি ফিউচারের জন্য বাংলা জাতীয় দল এবং আমাদের ইয়ুথ টিম যেন আমি ভালো গোলরক্ষক তৈরি করে দিতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করব। জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে জেলা পর্যায়ের পাশাপাশি উপজেলা পর্যায়েও কোচ নিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের আগে বিপাকে আর্জেন্টিনা। কর ফাঁকি দেয়া, ম্যাচ গড়াপেটা, অর্থ কেলেঙ্কারি সহ বেশ কিছু অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ তোভি গিনোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বুয়েনোস আয়ার্সের শহরতলির একটি বাড়িতে অবৈধ সম্পদ লুকিয়ে রাখার অভিযোগ তোলা হয়। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে গোয়েন্দারা। বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র 5 মাস। প্রস্তুতিতে মনোযোগী বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা। ওয়ার্ল্ড কাপ মাঠে গড়ানোর আগে আর্জেন্টিনার আছে গুরুত্বপূর্ণ এক মিশন। আগামী মার্চে ফিনালিজেমায় স্পেনের বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা। তবে বিশ্বকাপ ধরে রাখার মিশনের আগে বড় বিপাকে আর্জেন্টিনা। কর ফাঁকি, অর্থ জালিয়াতি, ম্যাচ গড়াপেটা সহ আরও বেশ কিছু গুরুতর অভিযোগে পুলিশি তদন্তে আছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন বড় কর্তা। 2 বছর আগে অর্থাৎ 2024-এর মার্চে সাবেক ফুটবলার কার্লোস তেভেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। বুয়েনোস আয়ার্সের শহরতলির পিলার অঞ্চলের একটি বাড়িতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্তার সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করা যায়। শুধু যাতায়াতই নয়, সেই বাড়িতে নাকি টাকা ভর্তি একটি ব্যাগও মাটিতে পুঁতে রাখা হয়, এমন অভিযোগ তোলেন তেভেজ। শহরতলির সেই বাড়িতে অবৈধভাবে একটি পুরনো মূল্যবান গাড়িও লুকিয়ে রাখার অভিযোগ করেন সাবেক এই স্ট্রাইকার। যে অভিযোগের প্রেক্ষিতে আর্জেন্টিনার রাজনৈতিক দল কোয়ালিশন সিভিক পুলিশি তদন্তের দাবি জানায়। এরপরই শুরু হয় তদন্ত। পুলিশের তদন্ত শুরু হওয়ার পর বেরিয়ে আসে অবাক করা সব তথ্য। শহরতলির বাড়িটি এএফ এর আর্থিক দুর্নীতির কেন্দ্র বলে জানায় পুলিশ। এই দুর্নীতিতে শুধু এএফ এর কর্তারা জড়িত তা নয়, এর সঙ্গে জড়িত রয়েছে বেশ কয়েকটি ক্লাবও। অর্থ জালিয়াতি, ম্যাচ গড়াপেটা, কর ফাঁকি সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয় সেখানে। ডিসেম্বরের শেষ দিকে আর্থিক পরিষেবা প্রদানকারী একাধিক সংস্থার দফতরেও তল্লাশি চালায় তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি। এরপর তল্লাশি চালানো হয় শহরতলির সেই বাড়িটিতেও। সেখানে একটি হেলিপোর্ট, 54টি গাড়ির সন্ধান মেলে। দেশটির একটি রাজনৈতিক দলের দাবি, এই বেআইনি সম্পত্তি এএফ এর সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভি গিনোর অর্থ পাচার কারবারের অংশ। মূলত ক্লদিও ও তার সহযোগীদের জালিয়াতির কারণে $13 মিলিয়ন কর ফাঁকি দেয়া হয়। এএফ এর বিরুদ্ধে ওঠে এমন অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এএফ এর পক্ষ থেকে। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে অভিযুক্তদের ডাকা হলেও তারা এ ব্যাপারে কোনো সাড়া দেননি। এএফ এর কর্তাদের বিরুদ্ধে একের পর এক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় নড়ে চড়ে বসেছে আর্জেন্টিনার প্রশাসনও। শঙ্কা আছে আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা দলের পারফরমেন্স দুর্দান্ত হলেও এএফ এ কর্তাদের দুর্নীতির প্রভাব পড়তে পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের উপরও। তাজিন খন্দকার, সময় সংবাদ। আফগানে বাজে পারফরমেন্সের কারণে গোটা জাতীয় দলকে নিষিদ্ধ করে দিল দেশটির সরকার।
এমন নজির দেখা গেল আফ্রিকা মহাদেশের গ্যাবনে। আজীবনের জন্য জাতীয় দলের দরজা বন্ধ করা হয়েছে সাবেক ডর্টমুন্ড তারকা পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের জন্য। রাষ্ট্রীয় টেলিভিশনে এসে এমন ঘোষণা দেন দেশটার ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী। জাতীয় দল যখন প্রত্যাশিত পারফরমেন্সে ব্যর্থ হয় তখন কি ঘটে? দলে পরিবর্তন, কোচিং স্টাফ ছাঁটাই কিংবা সর্বোচ্চ পারিশ্রমিক কমিয়ে দেয়া। তবে কেমন হবে যদি বাজে খেলার কারণে নিষিদ্ধই করে দেয়া হয় গোটা জাতীয় দল? অদ্ভুত শোনালেও এমনটাই ঘটেছে আফ্রিকা মহাদেশের গ্যাবনে। আফকনের গ্রুপ পর্ব থেকে বাদ আর হতাশার পারফরমেন্সে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিষিদ্ধ করে দেয়া হলো গোটা গ্যাবন জাতীয় ফুটবল দলকে। বুধবার মধ্যরাতে গ্যাবনের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন ঘোষণা দেন দেশটার ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী। আজীবনের নিষেধাজ্ঞা পেয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক তারকা পিয়েরে-এমেরিক অবামেয়াং। আফ্রিকা কাপ অফ নেশনসে দলের লজ্জাজনক পারফরমেন্সের কারণে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান কোচিং স্টাফ বিলুপ্ত করার পাশাপাশি পুরো জাতীয় দল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে। সেই সাথে ব্রুনো অ্যাকুয়েলে আর পিয়েরে-এমেরিক অবামেয়াংকে চিরতরে জাতীয় দলের বাইরে রাখা হবে। যদিও রাষ্ট্রীয় টেলিভিশনে ওই মন্ত্রীর এমন বক্তব্য প্রচারের কিছুক্ষণ পরেই ভিডিওটি সরিয়ে ফেলা হয়। বৃহস্পতিবারে তা আবারও প্রকাশ পায়। এমন সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন অবামেয়াংও। সোশ্যাল মিডিয়ায় এই ফুটবলার লেখেন, ব্যক্তি হিসেবে তার দায়ের থেকে দলের সমস্যা আরও বেশি গভীর। আফকনের শেষ ম্যাচে অবশ্য খেলেননি অবামেয়াং। সেই সাথে ছিলেন না নিষিদ্ধ হওয়া আরেক ডিফেন্ডার একুয়েলো। তারপরেও র্যাঙ্কিংয়ের 102 নম্বরে থাকা মোজাম্বিকের কাছে 3-2 ব্যবধানে হারে গ্যাবন। দলের এমন পারফরমেন্সের পরেই তা নিয়ে কঠোর সমালোচনা হয় দেশটার মন্ত্রী পরিষদে। তবে জাতীয় দলের ওপর সরকারের এমন হস্তক্ষেপ ভালোভাবে নেবে না ফিফা। এর আগে আফ্রিকা মহাদেশে জাতীয় দল নিষিদ্ধের ঘটনা অহরহ ঘটলেও সাম্প্রতিক সময়ে এমন উদাহরণ সৃষ্টি করা একমাত্র দেশ গ্যাবন। এখন দেখার অপেক্ষা আফ্রিকান দেশটার জন্য কী সিদ্ধান্ত নেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবারে ইপিএল এর খবর জানাবো। হতাশা দিয়ে নতুন বছর শুরু করলো লিভারপুল ও ম্যান সিটি। টানা 4 ম্যাচ পর পয়েন্ট হারালো অলরেডস। তুলনামূলক সহজ প্রতিপক্ষ লিডস ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্নে স্লট বাহিনী। রাতের আরেক ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে কোনো গোল ছাড়া সমতায় ম্যাচ শেষ করে ম্যান সিটি। ঘরের মাঠ, বছরের প্রথম ম্যাচ, আগের টানা 4 ম্যাচ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে। সবকিছুই ছিল লিভারপুলের পক্ষে, কিন্তু সহজ প্রতিপক্ষের সঙ্গে এ ম্যাচের ফলাফল চলে যায় অলরেডসের বিপক্ষে। অ্যানফিল্ডে টেবিলের 16 নম্বরে থাকা লিডস ইউনাইটেডের মুখোমুখি হয় লিভারপুল। হোম গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই দেখায় আধিপত্য, চালায় একের পর এক আক্রমণ। তবে 32 মিনিটে উল্টো গোল খেতে বসে অলরেডস। যদিও ভালো সেইভে বাঁচিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। গোলশূন্যতেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আরও ভয়ানক হয়ে ওঠে লিভারপুল, কিন্তু একাধিক অন টার্গেট শট নিলেও জাল খুঁজে পাননি আর্নে স্লটের বাহিনী। 69 মিনিটে সুযোগ হাতছাড়া করেন ফন ডাইক। 80 মিনিটে অবশ্য প্রতিপক্ষের মাঠে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন লিডসের দর্শকরা। তবে কিছুক্ষণের মধ্যেই সেই আনন্দ রূপ নেয় বিষাদে। রেফারির বাঁশিতে অফসাইডে কাটা পড়ে ডোমিনিক ক্যালভার্টের গোল, বেঁচে যায় লিভারপুল। এরপর শুধু চেষ্টাই করে গেছে অলরেডস, কিন্তু পুরোটা সময় আর পারেনি নিজেদের দর্শকদের আনন্দে ভাসাতে। গোলশূন্যতেই শেষ হয় ম্যাচ। সঙ্গে সব টুর্নামেন্ট মিলিয়ে 4 ও লিগে 3 ম্যাচ পর পয়েন্ট খোয়ানোর স্বাদ পেল আর্নে স্লটের শিষ্যরা। 19 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে টেবিলে এখন তাদের অবস্থান 4 নম্বরে। লিভারপুলের মতো একই ভাগ্য ম্যানচেস্টার সিটিরও। তাদের সামনে সুযোগ ছিল ইপিএলের টেবিল টপার আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভালোভাবে টিকে থাকার, কিন্তু এ ম্যাচের ফলাফল বেশ পিছিয়ে দিল গার্দিওলা বাহিনীকে। ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সান্ডারল্যান্ড 6ষ্ঠ মিনিটেই গোলের দেখা পায় সিটি। যদি অফসাইডে পড়ে বাতিলের খাতায় ওঠে বার্নার্দো সিলভার গোল। এরপরও প্রতিপক্ষের মাঠে একের পর এক আক্রমণ করে ম্যান সিটি, কিন্তু পুরোটা সময় বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে হল্যান্ড সিলভারা। ফলাফলে এই ম্যাচটাও শেষ হয় গোলশূন্যতে। সঙ্গে আক্ষেপ বাড়ে গার্দিওলার। 19 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে তার দল। সমান ম্যাচ খেলে 45 পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল। তামিম হোসেন, সময় সংবাদ।
নতুন বছরের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে টপার আর্সেনাল। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে বোর্ডমাউথের বিপক্ষে লড়বে গানার্স। প্রতিপক্ষের ঘরের মাঠে ম্যাচটি শুরু শনিবার রাত 11:30টায়। টানা 6 ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী আর্সেনাল। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার মিশনে পূর্ণ মনোযোগী মিকেল আর্তেতার দল। সপ্তম ম্যাচ জিততে মুখিয়ে আছে দলটা। প্রতিপক্ষ খুব একটা শক্তিশালী না হওয়ায় জয়ের ব্যাপারে বদ্ধপরিকর আর্সেনাল। তবে এই ম্যাচে দলের কয়েকজন ফুটবলারকে পাবেন না কোচ। কালাফিওরি, ডেক্লান রাইসরা আছেন ইনজুরিতে। ইউকারেস, মার্তিনেল্লি, বুকায়ো সাকা, ওদেগার্ড, গ্যাব্রিয়েলদের নিয়ে আশাবাদী আর্তেতা। শক্ত রক্ষণ গড়ে সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের। আর বোর্ডমাউথের ঘরের মাঠে ম্যাচ হলেও সাম্প্রতিক ছন্দ, পয়েন্ট টেবিলের অবস্থান, আত্মবিশ্বাসের বড় জায়গা আর্সেনালের জন্য। অতীত পরিসংখ্যানেও স্পষ্ট আধিপত্য গানারদের। শেষ 18 বারের দেখায় 12 জয়ে এগিয়ে আর্সেনাল, বিপরীতে মোটে 3 জয় আছে বোর্নমাউথের। প্রতিপক্ষের ঘরের মাঠে শেষ 9 বারের দেখায়ও 5 জয়ে পাল্লা ভারী গানার্সের। ক্রিস্টিয়ানো রোনালদো শুধু একজন কিংবদন্তি ফুটবলারই নন, তিনি অনেক বড় হৃদয়ের অধিকারীও, যে সব সময় অন্যদের সাহায্য করে থাকেন। এমন মন্তব্য করেছেন তার সাবেক ক্লাব সতীর্থ লুকা মদ্রিচ। তবে মেসি রোনালদোর মাঝে কে সেরা, এই প্রশ্নে কোনো নির্দিষ্ট একজনকে বেছে নেয়ার বদলে দুজনকেই সমান মার্কিং করেছেন ক্রোয়াট মিডফিল্ডার। মেসি রোনালদোর শ্রেষ্ঠত্ব আপেক্ষিক, এক একজনের চোখে এক একজন সেরা। তাই এই বিতর্ক অনেকটা ছোট গল্পের সংজ্ঞার মতোই। তবুও যারা খুব কাছ থেকে দেখেছেন তাদের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন নিজেদের মতো করে। অনেকের মতে কাতার বিশ্বকাপ জিতে এই তর্কে দাড়ি টেনেছেন লিওনেল মেসি, যদিও ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই স্বীকার করেন না তা। সেরার বিতর্কে পর্তুগিজ মহাতারকা সবসময় নিজেকে এগিয়ে রেখেছেন লিওনেল মেসির চেয়ে। তার তুলনাটা কেবল ফুটবল কেন্দ্রিক, কিন্তু রিয়াল মাদ্রিদে তার লম্বা সময়ের সতীর্থ লুকা মদ্রিচ এবার CR7কে নিয়ে এমন এক তথ্য দিয়েছেন যা কখনোই নিজে প্রকাশ করেনি ক্রিস্টিয়ানো রোনালদো। এটা এমন এক প্রশ্ন যেটা আমি পছন্দ করি না। তারা দুজনই একটা নির্দিষ্ট সময় প্রতিনিধিত্ব করেছে। ক্রিস্টিয়ানোর প্রতি আমার টানটা একটু বেশি, কারণ আমি তার সঙ্গে খেলেছি। রিয়াল মাদ্রিদে সে আমার সতীর্থ ছিল। আমি নিশ্চিত করে বলতে পারি যে সে শুধু একজন দারুণ ফুটবলারই নয়, একজন অসাধারণ মানুষও। অনেকেই এই বিষয়টা জানে না, কিন্তু তার হৃদয়টা বিশাল, সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত। সে খুবই সহজ সরল, সাধারণ একজন মানুষ। রোনালদোর সঙ্গে মদ্রিচের খেলা হলেও কখনোই লিও মেসিকে সতীর্থ হিসেবে পাননি তিনি, বরং স্পেনে থাকার সময় সবসময় খেলেছেন প্রতিপক্ষ হিসেবে। এছাড়াও গেল দুটো বিশ্বকাপে মুখোমুখি হয়ে হারের তিক্ততা আছে দুজনেরই। যদিও সেরা ফুটবলার বেছে নিতে এসব অতীত নিয়ে ঘাটতে নারাজ ক্রোয়াট অধিনায়ক। মানুষ হিসেবে মেসিকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তবে আমার কোনো সন্দেহ নেই যে সেও অসাধারণ একজন মানুষ, আর খেলোয়াড় হিসেবেও সে দুর্দান্ত। আমাদের হয়তো এক দলে খেলা হয়নি, কিন্তু সে এমন কিছু অর্জন করেছে যা অস্বীকার করার কোনো উপায় নেই। আরও একটা বিশ্বকাপ চলে আসছে দোরগোড়ায়। এটাই যে মেসি এবং রোনালদোর শেষ তা বলার অপেক্ষা রাখে না। কে সেরা এই বিতর্কে সময় নষ্ট না করে ফুটবল পায়ে বিশ্বমঞ্চে তাদের শেষ নৈপুণ্য দেখার অপেক্ষায় ভক্তরা। SM ইকবাল, সময় সংবাদ। সমর্থকদের অপেক্ষার অবসান। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলতে সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন নেইমার। শৈশবের ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। এই নিয়ে সান্তোসের তৃতীয়বারের মতো চুক্তিবদ্ধ হলেন নেইমার। আপাতত পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তার মাঠে ফেরার আশা। ফিরেই বিশ্বকাপের দলের জন্য নিজেকে প্রস্তুতে মনোযোগ দেবেন তিনি। ইনজুরির সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করে যাচ্ছেন নেইমার। সবশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছেন 2023 সালের অক্টোবরে। এরপর থেকে যতবারই ফেরার স্বপ্ন দেখেছেন, ইনজুরি চুরমার করে দিয়েছে তার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। কার্লো অ্যানচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর সাফ জানিয়ে দিয়েছেন, তারকা নয়, তার কাছে ফিটনেসই সবার আগে। তাই তো 2026 বিশ্বকাপে খেলতে নিজেকে উজাড় করে দিয়েছেন ব্রাজিলের ঘরোয়া লিগে। অবশেষে তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সেরে ফেলল সান্তোস। ব্রাজিলের ঘরোয়া লিগ শেষ হওয়ার পর থেকে নেইমারকে ধরে রাখতে একের পর এক চেষ্টা চালিয়ে গেছে সান্তোস। অবশেষে 1 বছরের জন্য দুপক্ষের সমঝোতায় হয়ে গেছে চুক্তি। গত 31 ডিসেম্বর শৈশবের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল তার।
ইনজুরি নিয়েও নেইমার যেভাবে লিগের শেষটায় বুক চিতিয়ে লড়াই করেছেন সেটা তো সমর্থকদের স্মৃতিপটে আঁকা ছবি হয়ে থাকবে। তার কল্যাণেই অবনমন এড়িয়েছিল সান্তোস। শেষ 3 ম্যাচে ইনজুরি নিয়েও পারফর্ম করেছেন দুর্দান্ত। প্রথম ম্যাচে 1 গোলের পর দ্বিতীয় ম্যাচে গোল না পেলেও অ্যাসিস্ট ছিল তার। শেষ ম্যাচে করেন হ্যাট্রিক। 3 ম্যাচেই 3-0 গোলের ব্যবধানে জয় পেয়েছিল সান্তোস। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলতে অস্ত্রোপচার করেছেন নেইমার। তারকাই ফুটবলার এখন পুরো মনোযোগ দিচ্ছেন বাঁ হাঁটুর মেনিস্কার অস্ত্রোপচারের পর পুনর্বাসনের ওপর। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তার মাঠে ফেরার আশা সমর্থকদের। তার চিকিৎসার পুরোটাই দেখাশোনা করছে সান্তোসের মেডিকেল টিম। সান্তোসের 4-5 জন ফুটবলারকে যত বেতন দিতে হয় সে পরিমাণ বেতন একাই পান ব্রাজিলিয়ান তারকা। ফুটবলার হিসেবে চুক্তির পাশাপাশি নেইমারের ইমেজ সত্ত্ব নিয়েও তার পরিবারের সঙ্গে চুক্তি করবে সান্তোস। এজন্য 8 কোটি 50 লাখ ব্রাজিলিয়ান রিয়াল সান্তোসকে আগামী বছরের মধ্যেই পরিশোধ করতে হবে। নেইমারের সঙ্গে চুক্তির খবরে স্বস্তি ফিরেছে তার সমর্থকদের মাঝেও। সবার আশা দ্রুতই নিজেকে ফিরে পাবেন এই তারকা, জায়গা করে নেবেন ব্রাজিলের বিশ্বকাপের দলে। নেইমারের হাত ধরেই হেক্সা জয়ের স্বপ্ন পূরণ করবে ব্রাজিল। পারভিন আক্তার, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই তোমার টিকিট, আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। আচ্ছা, প্রতিদিন পোলাও কারো ভালো লাগে? লাগে, ভালো লাগে। পোলাও যদি হয় তীর চিনি গুঁড়া চাল দিয়ে। তীর চিনি গুঁড়া চাল, আসল চিনি গুঁড়ার স্বাদ ও সুগন্ধ পেতে একটাই অপশন। চাচা, শীতে হাত ও ঠোঁট একদম ফেটে গেছে, একটা তেল দেন না। একটু দাঁড়াও। আর ফাটা গোড়ালির জন্য গ্লিসারিন। আচ্ছা। ঠোঁট, পা আর স্কিন, ব্যাস ভ্যাসলিন। এটা 4-in-1। এতে আছে 100% পিওর জেলি, যা স্কিনকে ময়শ্চারাইজ করে, ফাটা ত্বককে করে কোমল। ঠোঁট, পা, স্কিন, ব্যাস ভ্যাসলিন। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, ভিটামিন সি ও ই গুণে চুলে দেয় ঝলমলে কোটিং। আর গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। লাইফে সবকিছু হোল হার্টেডলি করুন, আর আপনার হার্টের খেয়াল রাখবে সম্পূর্ণ কোলেস্টেরল মুক্ত, ওমেগা 3 ও 6 সমৃদ্ধ এবং ভিটামিন এ ফর্টিফাইড সান সয়াবিন তেল, যা আপনার হার্টকে রাখে আরো অ্যাক্টিভ। সান ফর্টিফাইড সয়াবিন তেল ফর হেলদি লাইফ। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। যেখান থেকে যাত্রা শুরু সেখান থেকেই বিদায়ের ঘোষণা। অ্যাশেজের সিডনি টেস্টের পরে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা। 15 বছরের ক্যারিয়ারে পরিবার ও সতীর্থদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন 39 বছর বয়সী এই ক্রিকেটার। তবে এই বিদায়ের ঘোষণার দিনে মুসলিম হওয়ায় নানা কটাক্ষ সহ্য করা ও এবারের অ্যাশেজে তাকে নিয়ে মিডিয়া ও সাবেকদের নানা নেতিবাচক আলোচনা নিয়ে আক্ষেপ করেন খাজা। I'm here to announce today that I'll be retiring from all international cricket. 24 বছর বয়সে সিডনির এই মাঠেই স্বপ্নযাত্রা শুরু ওসমান খাজার, আর এখান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে দিলেন বিদায়ের ঘোষণা। তবে অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম ক্রিকেটারের জীবনের গল্পটা ছিল বড্ড কঠিন। পাকিস্তানে জন্ম নেয়া ওসমান খাজা ছোট্ট বয়সেই পরিবার সহ পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। তবে তার বড় লড়াই ছিল নিজের পরিচয় নিয়ে। একে তো মুসলিম, সঙ্গে ভিন্ন গায়ের রং, অস্ট্রেলিয়ায় হতে হয় নানা বিদ্বেষমূলক আচরণের শিকার। তাই নিজের পরিচয়টাই আড়াল করতেন তিনি, নিজেকে পরিচয় দিতেন সৌদি আরবের বলে, শুধুমাত্র অস্ট্রেলিয়ার ক্রিকেটে গ্রহণযোগ্যতা পেতে। I live just up the road from the SCG. আমি এসসিজির কাছেই থাকতাম। ছোটবেলায় একদিন দেখেছিলাম মাইকেল স্লেটার লাল ফেরারি চালিয়ে যাচ্ছেন। সেদিনই মনে হয়েছিল একদিন আমিও টেস্ট ক্রিকেটার হব। কখনো ভাবিনি আল্লাহ আমাকে সেই স্বপ্ন পূরণের সুযোগ দিবেন। আমি গর্বিত একজন মুসলিম, পাকিস্তানে জন্ম নেয়া মানুষ। আমাকে বলা হয়েছিল আমি কখনোই অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবো না। আজ আমি এখানে দাঁড়িয়ে। যদি আমি পারি তাহলে মুসলিম হিসেবে আপনারাও পারবেন। 2011 সালে এই এসসিজিতেই টেস্ট অভিষেক। এরপর ইতিহাস গড়েন ওসমান খাজা। 87 টেস্ট, 157 ইনিংস, নামের পাশে 6000-এর বেশি রান, 16 শতক। কিন্তু সংখ্যার বাইরেও তার গল্পটা অনুপ্রেরণার। পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগে ভেঙে পড়েন খাজা। বিশেষ ধন্যবাদ জানান স্ত্রীকে। And that grounded me through everything that followed.
বাবা মা পাকিস্তান ছেড়ে এখানে এসেছিলেন আমাদের জন্য ভালো জীবন গড়তে। মা শক্তিশালী হতে শিখিয়েছেন, বাবা শিখিয়েছেন মূল্যবোধ। আজ আমি যা, তার পেছনে তাদের ত্যাগই সবচেয়ে বড়। আমার প্রিয় স্ত্রী র্যাচি, তোমাকেও ধন্যবাদ। অনেক ত্যাগ স্বীকার করেছো। এত বছরে পরিবার, সন্তান সবকিছুই তুমি সামলেছো। আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছো। তোমার প্রতি কৃতজ্ঞ আমি। এবারের অ্যাশেজে নানা কটাক্ষ সইতে হয়েছে খাজাকে। পার্থ টেস্টে পিঠের ইনজুরির পর স্মিথের ইনজুরিতে অ্যাডিলেডে ভাগ্য খোলে তার। যদিও শুনতে হয় অনেক কথা, তবে 4 নম্বরে ব্যাটিং করে প্রথম ইনিংসে 82 ও দ্বিতীয় ইনিংসে 40 রান করে দেন তার জবাব। খাজার অভিমান দেশের মিডিয়া ও সাবেকদের ওপর। পার্থে আমি সত্যি পিঠে অনেক ব্যথা পেয়েছিলাম, এটা আমার নিয়ন্ত্রণে ছিল না। কিন্তু এটা এবং আমার প্রস্তুতি নিয়ে মিডিয়া এবং সাবেকরা অনেক আক্রমণাত্মক কথা শুনিয়েছে। তারা বোঝাতে চেয়েছে আমি দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নই। ধৈর্য ধরে সহ্য করতে পারতাম, কিন্তু এটা 5 দিন ধরে চলেছে। তবে সাবেকদের প্রতি অসন্তুষ্টি থাকলেও সতীর্থদের সমর্থন বরাবরই পেয়েছেন খাজা। কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ ম্যাচেও তাদের সমর্থন চান 39 বছর বয়সী এই ব্যাটার। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। পর্যটনের অপার সমৃদ্ধময় জেলা মৌলভীবাজারকে বিশ্ব দরবারে পরিচিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন প্রতিযোগিতা। 3 ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই ম্যারাথনে সারা দেশের 850 দৌড়বিদ অংশ নেন। বাড়তি আয়োজন হিসেবে ছিল শিশুদের 1 কিলোমিটার দৌড়। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। ঘড়ির কাঁটায় ভোর 6:30, হুইসেলের সুর, এরপরেই শুরু দৌড়। মৌলভীবাজার হাফ ম্যারাথনে এদিন অংশ নেয় প্রায় 850 দৌড়বিদ। 3 ক্যাটাগরিতে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা, যেখানে নানান বয়সী আর দেশের নানান প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা অংশগ্রহণ করে। মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম থেকে শুরু করে শহীদ আব্দুল মুকিত সড়ক হয়ে বর্ষিজোড়া ইকো পার্ক পাড়ি দিয়ে হামিদিয়া রাবার বাগান, তারপর দেওয়াছড়া চা বাগান এলাকা হয়ে ছয়ছিড়ি দিঘির পার, সেখান থেকে ইউটার্ন হয়ে পুনরায় মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম পর্যন্ত 21.1 কিলোমিটার হাফ ম্যারাথন সম্পন্ন হয়। দ্বিতীয় ক্যাটাগরির 10 কিলোমিটারে ম্যারাথন দৌড় একইভাবে এম সাইফুর রহমান স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহীদ আব্দুল মুকিত সড়ক হয়ে বর্ষিজোড়া ইকো পার্ক হয়ে হামিদিয়া রাবার বাগান, সেখান থেকে ইউটার্ন নিয়ে সাইফুর রহমান স্টেডিয়ামে এসে শেষ। পঞ্চমবারের মতো এই হাফ ম্যারাথনে অংশ নিতে পারায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা দৌড়বিদরা সবাই খুশি। আয়োজনকারীকে অনেক ধন্যবাদ। মাঝে মধ্যে এরকম দৌড়ানোর প্রয়োজন সবার। আমাদের মৌলভীবাজারের এই প্রাকৃতিক সৌন্দর্য এবং টুরিস্ট স্পটগুলা মানুষের দেখবে, রানাররা দেখবে, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই বার্তা ছড়িয়ে যাবে। ট্রেকটা অনেক সুন্দর ছিল, অনেক এনজয় করেছি। বরাবরই আমি মৌলভীবাজার ইভেন্টে অংশগ্রহণ করি। আসলে তাদের ইভেন্টটা খুব সুন্দর গোছালো হয়। পাহাড়ের রাস্তা, তারপর রাবার বাগানের রাস্তা, সবকিছু মিলে ভালো ছিল। যারা আয়োজক ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বয়স 73 অর্থাৎ 74 হবে। আমি পঞ্চমবার এসেছি। সত্যি একটা চমৎকার। কালকে আমার আবার 10 কিলোমিটার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে এবারের ব্যতিক্রমী আয়োজন শিশুদের নিয়ে ম্যারাথন। সকাল 9:30টায় এম সাইফুর রহমান স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় 1 কিলোমিটারের এই দৌড়। এমন আয়োজনের মূল উদ্দেশ্য পর্যটন জেলা মৌলভীবাজারকে বহির্বিশ্বের কাছে তুলে ধরা। হাফ ম্যারাথন সফল করতে জেলা ক্রীড়া সংস্থা সার্বিক সহযোগিতা করে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো দেশের অন্যতম পর্যটন জেলা মৌলভীবাজারকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া বা মৌলভীবাজারের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা। এই ম্যারাথন সুষ্ঠু এবং সুন্দরভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং জেলা ক্রীড়া সংস্থা সার্বিক সহযোগিতা প্রদান করেছে। 2019 সালে প্রথমবারের মতো মৌলভীবাজারে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।